বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ক্লাস 3 উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণী শিক্ষাবর্ষ 2020-2021 মানবিক বিভাগ, সাভার সরকারি কলেজ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সাথে যুক্ত আছি সেলিনা সুলতানা, সহযোগী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষার বৃহৎ পরিসর কলেজ জীবনে তোমাদেরকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। কোভিড-19 কারণে সারা বিশ্বই আজ ক্ষতিগ্রস্ত। তোমরা জানো যে জীবনের সকল খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে, সাথে শিক্ষা ব্যবস্থাও। তবু আমি বলতে চাই যে তোমরা ভাগ্যবান। তোমরা যথারীতি এসএসসি পরীক্ষা শেষ করতে পেরেছো, রেজাল্ট পেয়েছো এবং কলেজে ভর্তি হতে পেরেছো। এসবই সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একান্ত সদিচ্ছায়। আমাদের সুযোগ্য শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি সার্বিক শিক্ষা ব্যবস্থা নিয়ে খুবই সচেতন এবং যত্নবান, যার ফলশ্রুতিতে আজ তোমরা শিক্ষার সাথে সম্পৃক্ত থেকে ক্লাস করতে পারছো। তোমাদের শিক্ষা কার্যক্রম তেমনি ব্যাহত হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় আমাদের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইমরুল হাসান স্যার এবং উপাধ্যক্ষ ডক্টর দিল আফরোজা শামীম ম্যাডাম সারা দেশের সাথে সমন্বয় রেখে গত 4 অক্টোবর থেকে তাদের সার্বিক নেতৃত্বে সাভার সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণীর অনলাইন ক্লাস শুরু হয়েছে। ইতোমধ্যে তোমরা কয়েকটি ক্লাস করেছো। এখানে উল্লেখ্য যে তোমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের নাম, শিক্ষামন্ত্রী মহোদয়ের নাম এবং সাভার সরকারি কলেজের অধ্যক্ষ উপাধ্যক্ষ মহোদয়ের নাম এর জন্যই বলেছি যে এটাও তোমাদের একটি লেসন। তাদের নামগুলো অবশ্যই তোমাদের জানতে হবে, মনে রাখতে হবে, সাথে অন্যান্য শিক্ষকদের নামও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে আজকে পাঠদান করব। আজকে আমার পাঠদানের বিষয় হচ্ছে প্রাচীন সভ্যতা, এনসিয়েন্ট সিভিলাইজেশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সভ্যতা কি বা সভ্যতার পরিচয় কি, এই বিষয়টি আমি তোমাদের সাথে এখানে আলোচনা করছি। কোনো একটি জনগোষ্ঠী, দেশ, জাতি বা অঞ্চলে বসবাসকারী মানুষের জীবন ও জীবিকা, খাদ্যাভ্যাস, চিন্তা চেতনা, রীতিনীতি, পোশাক পরিচ্ছদ, শিক্ষা দীক্ষা ও সর্বোপরি তাদের জীবনবোধকে সভ্যতা বলে। বস্তুত প্রকৃতিকে মানুষ তার নিজের কল্যাণে ব্যবহারের বিভিন্ন কৌশল আবিষ্কার করে মানব জাতিকে সমৃদ্ধ ও আনন্দময় করে তুলেছে। কাজেই সভ্যতা হলো মানব জাতির অগ্রগতি ও বিকাশের বিভিন্ন রূপ ও পথ, যা ক্রমবিকাশমান। পরবর্তীয় মানব ইতিহাসে ধাপে ধাপে যে কৃষ্টি দানা বেঁধে উঠেছে তাই সভ্যতা নামে পরিচিত। মানব সৃষ্টির সূচনা পর্ব থেকেই মানব সভ্যতার বিকাশ শুরু হয়। সভ্যতার মাধ্যমে কোনো দেশ বা অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠীর মন মানসিকতা, চিন্তা চেতনা, শিক্ষা, সংস্কৃতি, রীতিনীতি, জীবনবোধ, ভাবনা বিলাস ও দৈনন্দিন জীবনযাত্রা বহিঃপ্রকাশ ঘটে থাকে। ঐতিহাসিক আর্নল্ড টয়েনেবির ধারণা, মানব ইতিহাসের বিভিন্ন স্তরে বিভিন্ন অঞ্চলে যে বিশেষ কৃষ্টির উদ্ভব ঘটেছিল সেটিই সভ্যতা। বস্তুত দীর্ঘকালের প্রক্রিয়ার মাধ্যমে আধুনিক সভ্যতার বিকাশ ঘটেছে। মানব সভ্যতা বিভিন্ন সময় বিভিন্ন ধাপে বিকশিত হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সভ্যতা সম্পর্কে বিভিন্ন পণ্ডিত ব্যক্তি বিভিন্নভাবে তাদের বিকাশের ধারাবাহিকতা বলেছেন। পণ্ডিতরা সভ্যতার বিকাশের বিভিন্ন পর্যায়কে আলাদাভাবে আলোচনা করলেও পৃথিবীর প্রাচীনতম সভ্যতার বিকাশের বিভিন্ন দিক নিয়ে ব্যাপক গবেষণা করেছেন। বস্তুত এই প্রাচীন সভ্যতাগুলো মানব জাতিকে অগ্রগতির পথ ও পথ পরিক্রমায় মধ্যযুগ পার হয়ে আধুনিক যুগে নিয়ে এসেছে। আর পৃথিবীর প্রাচীন সভ্যতাগুলো আলোচ্য ভৌগোলিক অঞ্চলেই উদ্ভব ও বিকশিত হয়েছিল। বস্তুত আরবের অঞ্চলটি ছিল সভ্যতার সূতিকাগার। অঞ্চলভেদে জনগোষ্ঠীর মধ্যে ভাষা, রাজনৈতিক সংগঠন, সামাজিক প্রথা, শিক্ষা প্রভৃতির ভেতর পার্থক্য ঘটে থাকে। কোনো অঞ্চল বা অঞ্চলসমূহে যখন একটি জনগোষ্ঠী নগর প্রত্যয়ন করে উন্নততর জীবন ব্যবস্থা গড়ে তোলে, তখন তার অগ্রগতির সহায়ক নিয়ামক হিসেবে উদ্ভাবিত হয় লিখন পদ্ধতি, আইন, সরকার ব্যবস্থা, বাণিজ্য এবং সুস্পষ্ট ধর্মীয় দর্শন। তখন তাকে বলা হয় সভ্যতা। এই সভ্যতা সাধারণত মৌলিক এবং জটিল সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্য দিয়ে গড়ে ওঠে।
পাশাপাশি সেখানে প্রকৃতির উপর নিয়ন্ত্রণ রক্ষাকারী সমাজ সংগঠনের অস্তিত্ব থাকে। সভ্যতা ও সংস্কৃতির বিকাশে প্রাকৃতিক পরিবেশের প্রভাব বিশেষভাবে লক্ষ্য করা যায়। প্রাচীন ও বর্তমানের সংস্কৃতি ও সভ্যতার ক্ষেত্রে অঞ্চলভেদে পরিবর্তন ঘটে। এই পরিবর্তন সাংস্কৃতিক পরিবর্তনের উপর নির্ভরশীল। সাংস্কৃতিক পরিবর্তন ঘটে থাকে বিভিন্ন সংগঠনের উদ্ভব এবং নতুন নতুন বিস্তার বিকাশের মধ্য দিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মানব সভ্যতার বিকাশের ধারাকে ঐতিহাসিকরা কয়েকটি ভাগে ভাগ করেছেন। এখানে আমরা সেই ভাগগুলি ধারাবাহিকভাবে আলোচনা করব। 1 নম্বর হচ্ছে প্রস্তর যুগ, স্টোন এজ। বিশ্বের ইতিহাসে প্রস্তর যুগ বলতে মানব ও তার সমাজের বিবর্তনের ধারায় একটা পর্যায়কে বোঝানো হয়, যখন মানুষের ব্যবহার্য হাতিয়ার তৈরির মূল উপকরণ ছিল পাথর। প্রস্তর যুগ দুভাগে বিভক্ত, একটি পুরোপলীয় বা প্রাচীন প্রস্তর যুগ, অন্যটি নব্যপ্রস্তর যুগ, নতুন পাথরের যুগ বা নবপলীয় যুগ হিসাবে পরিচিত। 2 নম্বর পুরোপলীয় যুগ বা প্যালিওলিথিক এজ। পৃথিবীতে প্রথম যথার্থ মানুষের আবির্ভাব ঘটেছিল এখন থেকে 20 লক্ষ বছর আগে। এ সময় মানুষকে বলা হয় আদিম মানুষ। এ শ্রেণী মানুষ ফসল ফলাতে ও প্রয়োজনীয় দ্রব্যাদি বানাতে জানত না, তাই জীবন ধারণের জন্য তাদের নির্ভর করতে হতো প্রকৃতির উপর। তারা প্রথম দিকে গাছে বাকল, ফলমূল, লতা পাতা এবং পরে পশু পাখির মাংস খেয়ে জীবন ধারণ করত। এভাবে মানুষ শিকার করতে শেখে এবং শিকারের প্রয়োজনে পাথর ঘষে অস্ত্র বানাতে এবং আগুন জ্বালাতে শেখে। আদিম মানবের এ পর্যায়কে প্রাচীন পাথরের যুগ বা পুরোপলীয় প্যালিওলিথিক এজ বলা হয়ে থাকে। 3 নম্বর নবপলীয় যুগ বা প্রাগৈতিহাসিক যুগ, নিওলিথিক এজ। পুরোপলীয় যুগে মানুষ জীবন ধারণের জন্য শিকারের উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে যাযাবরের মতো ঘুরে বেড়াতে থাকে। এ পর্যায়ে শেষ প্রান্তে এসে মানুষ কৃষির আবিষ্কার করে। এ সময়কে নবপলীয় যুগ হিসাবে অভিহিত করা হয়। কৃষির আবিষ্কার মানব সভ্যতায় ব্যাপক পরিবর্তন এনে দেয়। কৃষি উৎপাদনের প্রয়োজনে বিশৃঙ্খল মানুষ এ সময় দলবদ্ধ হতে শুরু করে। তারা পানির প্রাপ্যতার উপর নির্ভর করে বিশেষ বিশেষ স্থানে সমবেত হয়ে বসবাস করতে থাকে। ফলে তাদের যাযাবর জীবনের অবসান ঘটে এবং গ্রামের পত্তন ঘটতে থাকে। এ যুগে মানুষ পশু শিকার করতে গিয়ে পশুকে বশ করার কৌশল অবলম্বন করলে ধীরে ধীরে পশুপালনের বিকাশ ঘটে। এভাবে স্থায়ী ও মিলিতভাবে বসবাস, কৃষি উৎপাদন ও শিকার করতে গিয়ে নবপলীয় যুগে সামাজিক সংগঠনের বিকাশ ঘটে। নবপলীয় যুগে সামাজিক সংগঠন বা সমাজ ব্যবস্থার যাত্রা শুরু হলেও এ সময় লিখন পদ্ধতির আবিষ্কার না হয় এ যুগের কোনো লিখিত তথ্য পাওয়া যায় না। তাই এ সময়কে প্রাগৈতিহাসিক যুগ বলা হয়। আধুনিক ঐতিহাসিক ও গবেষকেরা এ যুগের সময়কাল 50,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 10,000 খ্রিস্টপূর্বাব্দ বলে মনে করেন। 4 নম্বর সভ্যতার যুগ বা ঐতিহাসিক যুগ। প্রাগৈতিহাসিক যুগের অবসানের মধ্য দিয়ে সভ্যতার যুগ বা ঐতিহাসিক যুগের সূচনা ঘটে। সভ্যতার সংজ্ঞা সম্পর্কে বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। মানব জীবনের আর্থসামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক প্রভৃতি সব দিকই সভ্যতার অন্তর্ভুক্ত। জার্মান দার্শনিক অসওয়াল্ড স্পেগলার মনে করেন মানুষের উৎকর্ষ সাধিত কৃষ্টি বা সংস্কৃতির চূড়ান্ত রূপ হল সভ্যতা। T.W. ওয়ালব্যাংক এবং M.A. টেলরের মতে সভ্যতা হচ্ছে শহরের জীবনের উন্নত মানব জীবন ব্যবস্থা এবং এর সাথে লিখন পদ্ধতি, আইন, সরকার, ব্যবসা বাণিজ্য এবং ধর্ম সম্পর্কেও মার্জিত ধারণার মতো কার্যক্রম জড়িত। আর্নল্ড টয়েনবির মতে মানব ইতিহাসের বিভিন্ন স্তরে বিভিন্ন অঞ্চলে যে বিশেষ বিশেষ কৃষ্টি উদ্ভব ঘটেছিল তাকেই সভ্যতা বলা হয়। সভ্যতার যুগের দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল। প্রথমটি হচ্ছে লিপির আবিষ্কার আর দ্বিতীয়টি হচ্ছে নগর সভ্যতার সৃষ্টি। সমাজবদ্ধভাবে বসবাস করতে থাকায় এ সময় গড়ে ওঠে গোত্র ও কৈম ব্যবস্থা এবং মানুষ আয়ত্ত করে ধাতুর ব্যবহার। এর ফলে মানুষের জীবনযাত্রা যেমন গতিশীল হয় তেমনি সমাজ ব্যবস্থাও উন্নত হতে থাকলে গ্রাম সংস্কৃতির উদ্ভব ঘটে এবং নগর সভ্যতার যাত্রা শুরু হয়। আনুমানিক খ্রিস্টপূর্ব 5000 অব্দ থেকে নগর সভ্যতার যাত্রা শুরু হয়েছিল। কোন সভ্যতার সূচনা প্রথম হয়েছিল তা নিয়ে মতভেদ থাকলেও একটি বিষয় নিশ্চিত যে প্রায় কাছাকাছি সময় নদীকে কেন্দ্র করে মিশরীয়, মেসোপটেমীয়, সিন্ধু, চৈনিক প্রভৃতি সভ্যতার বিকাশ ঘটেছিল। সভ্যতার বিকাশের এ ধারাবাহিকতায় পরবর্তী সময়ে যুক্ত হয়েছিল ফিনিশীয়, হিব্রু, গ্রিক,
রোমান ও পারসিক সভ্যতার মতো অন্যান্য সভ্যতাগুলো। সভ্যতার উত্থানে সেমিটিক জাতির অবদান। সেমিটিক শব্দটি বাইবেলের সাম শব্দ থেকে উদ্ভূত হয়েছে। মনে করা হয়ে থাকে যে হজরত নূহ আলাইহিস সালামের প্রথম পুত্র সামের বংশধররা সেমিটিক, দ্বিতীয় পুত্র হামের বংশধররা হেমিটিক বা মিশরীয়, তৃতীয় পুত্র ইয়াফাসের বংশধর আর্য, ভারতীয়, ইরানি প্রভৃতি নামে পরিচিত। নূহ আলাইহিস সালামের চতুর্থ পুত্র রাফেজের বংশধর সম্পর্কে প্রামাণ্য ইতিহাস দুর্লভ। সেমিটিক জাতির আদি বাসস্থান ছিল আরব ভূমি। মানব সভ্যতার ইতিহাসে তাদের অপরিসীম অবদান রয়েছে। বিশ্বের প্রধান তিনটি একেশ্বরবাদী ধর্মের প্রবর্তক ছিলেন এই সেমিটিক জাতিরই তিনজন অমর কৃতি সন্তান। তারা হলেন ইহুদি ধর্মের প্রবর্তক হজরত মুসা আলাইহিস সালাম, খ্রিস্ট ধর্মের প্রবর্তক হজরত ঈসা আলাইহিস সালাম, ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সেমিটিক জাতির লোকেরাই পরবর্তীতে আদি ভাষভূমি আরব ত্যাগ করে বিভিন্ন সময় বিভিন্ন নদ নদী, সাগর মহাসাগরের তীরে ভিন্ন ভিন্ন নামে ভিন্ন ভিন্ন সভ্যতা গড়ে তোলে। আরবীয় মুসলমানরা সপ্তম শতাব্দীতে রোম ও পারস্য অধিকার করে এক উন্নত সভ্যতা গড়ে তোলে। ক্রুসেডের সময় এ সভ্যতা ইউরোপিয়ানদের মধ্যে বিস্তার লাভ করে ইউরোপে রেনেসাঁস বা নবজাগরণের সূচনা করে। সুতরাং এই সেমিটিক সভ্যতাই আধুনিক ইউরোপীয় বা বিশ্ব সভ্যতার মূলে রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সাথে প্রাচীন সভ্যতা সম্পর্কে আলোচনা করলাম। সেই ক্ষেত্রে তোমরা যে বিষয়গুলি জানতে পারবে সেটি হচ্ছে সভ্যতা কী বা সভ্যতা কাকে বলা হয়, সভ্যতার বিভিন্ন বিকাশের ক্ষেত্রে বিভিন্ন পর্যায়গুলি কী ছিল, পূর্বপলীয় যুগ কী, নবপলীয় যুগ কী, ঐতিহাসিক বা যুগ কী বা প্রাগৈতিহাসিক যুগ সম্পর্কে তোমরা জানতে পারবে এবং সভ্যতার বিকাশের ক্ষেত্রে কী ধরনের ঐতিহাসিকগণের কী কী ভূমিকা ছিল এই বিষয়গুলি তোমরা অবগত হতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা ক্লাসটি মনোযোগের সাথে শুনেছ এবং তোমরা ক্লাসটি মনোযোগের সাথে দেখবে। আর তোমাদের সাথে আমাদের পরবর্তী ক্লাসে আবার কথা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, তোমরা নিরাপদে থাকো, বাড়ির মধ্যেই থাকো, বিনা প্রয়োজনে বাড়ির বাইরে যাবে না। যদি বাইরে যেতে হয় অবশ্যই তোমরা সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলবে, অবশ্যই মাস্ক পরে যাবে এবং তোমরা নিরাপত্তা বজায় রাখবে, নিজে সচেতন থাকবে, অন্যকেও সচেতন করতে সহযোগিতা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আল্লাহ হাফেজ, তোমরা ভালো থাকো। তোমাদের সাথে দেখা হবে বা কথা হবে আগামী ক্লাসে। ধন্যবাদ তোমাদেরকে।